দেখো আজকের টপিক হচ্ছে স্প্লিটিং। ঠিক আছে, স্প্লিটিং মানে হচ্ছে স্প্লিট থেকে এসেছে স্প্লিটিং। স্প্লিট SPLIT, স্প্লিট মানে হচ্ছে ভাঙা, খণ্ডিত করা, ওটার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, স্প্লিটিং হয়েছে। তো এই স্প্লিটিং তোমাদের পরীক্ষায় থাকবে, যেটাকে বলা হচ্ছে এই প্রসেস অফ ব্রেকিং সেন্টেন্স। ব্রেকিং এ সেন্টেন্স অর্থাৎ একটা বাক্যকে ভাঙাটাই হচ্ছে স্প্লিটিং। অর্থাৎ তোমরা যারা এতদিন পর্যন্ত সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স জয়েনিং যারা শিখলে ভালো করে, তারা স্প্লিটিং ইজিলি পারবে। কারণ স্প্লিটিং হচ্ছে জয়েনিংয়েরই কি অপোজিট। এতদিন আমাদেরকে বাক্য ভাগ ভেঙে দেওয়া থাকতো, দুটো তিনটে, ম্যাক্সিমাম দুটো থাকে তোমাদের জয়েনিংয়ে, দুটো তিনটে ভেঙে দেওয়া থাকে, সেটাকে আমরা এতদিন জয়েন করলাম। বোঝা গেল? তাহলে এবার থাকবে জয়েনিং করাই থাকবে, তোমাদেরকে এবার স্প্লিট করতে হবে, ভাঙতে হবে। তাহলে পদ্ধতি প্রায় একই। যেমন ধরো একটা বাক্য তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাই তো? তাহলে এই যে বাক্যটা দেখছো, আই নর্মালি এট উইথ মাই ফাদার, এখানে ভার্ব কোনটা? এট, তাই তো? এবং এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আর এখানে সিটিং অন দ্য ফ্লোর, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাই তো? মনে পড়ছে? তাহলে স্প্লিটিং করার সময়তেও তোমাকে মনে রাখতে হবে, যে বাক্যটা আমাকে স্প্লিট করতে দেবে সেই বাক্যটাকে দুই বা ততোধিক, দুটো হতে পারে বা তার বেশি হতে পারে, সেটা ডিপেন্ড করবে সেই যে বাক্যটা দিয়েছে তার ভার্বের ওপর। তাই তো? অর্থাৎ যদি সিম্পল সেন্টেন্স হয়, আমরা এর আগে যখন জয়েনিং করেছি তখন সিম্পল সেন্টেন্স করেছি। সিম্পল সেন্টেন্স যদি হয় তখন কি করেছি? দুটো বাক্য থাকতো, দুটো বাক্যতে দুটো ফাইনাইট ভার্ব থাকতো। তখন সেটাকে সিম্পল করার জন্য আমরা কি করতাম? কোনো একটা ভার্বকে নন ফাইনাইট করে দিতাম, আর একটাকে ফাইনাইট রাখতাম। তাই তো? করে জয়েন করতাম। সেই জয়েনিং এখানে করা আছে, একটা আছে ফাইনাইট ভার্ব, আরেকটা আছে নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? তাহলে এটাকেও যখন আমি স্প্লিট করব, ভাঙবো, তখন আমাকে মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু দুটো ভার্ব পাচ্ছি, তাহলে দুটো সিম্পল সেন্টেন্স আমি তৈরি করতে বলে আসবো, দাঁড়িয়ে দেবো। তাহলে বোঝা গেল যে স্প্লিটিংটা হচ্ছে যখন করবে, মাথায় রাখবে যে বাক্যটা দেবে সেইটার ভার্বের দিকে তাকিয়ে, মানে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের দিকে তাকিয়ে তুমি তখন সেটাকে ভাঙবে। দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স। কিসে ভাঙবে? সিম্পল সেন্টেন্স। মানে ভাঙার পরে যেন আবার কমপ্লেক্স না থেকে যায়। বোঝা গেল? তোমাকে স্প্লিটিং করতে সিম্পল সেন্টেন্সও দিতে পারে, আবার কমপ্লেক্স সেন্টেন্সও দিতে পারে। বোঝা গেল? এবং স্প্লিট করার পরে মাথায় রাখতে হবে তোমাকে সিম্পলই রাখতে হবে। বুঝতে পেরেছো? শর্তটা বুঝতে পারলে তো? তাহলে তোমাকে স্প্লিট করতে হবে দুই বা ততোধিক বাক্যে, এবং সেটাকে সিম্পল রাখতে হবে, মানে একটাই ফাইনাইট ভার্ব থাকতে হবে প্রত্যেকটা বাক্যে। নেক্সট, তাহলে আই নর্মালি এট উইথ মাই মাদার, এইটা হচ্ছে তোমার প্রথম অংশ, আর এখান থেকে এটা দ্বিতীয় অংশ, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স। তাই তো? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বোঝা গেল? তাহলে এই বাক্যটার, এটা একটা বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ, এই বাক্যাংশে ফাইনাইট ভার্ব আছে আর এই বাক্যাংশে নন ফাইনাইট ভার্ব আছে। তাহলে এটা তো আমি ইজিলি পেরে যাচ্ছি। তাহলে এইটাকে আমাকে নিজেকে বানাতে হবে, কারণ এটা নন ফাইনাইট আছে, ফাইনাইট করব, এবং তার সাবজেক্টও আমাকে আনতে হবে। তাহলে মানেটা এবার বুঝবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমি মায়ের সঙ্গে খাই। তাহলে এটা আমি সিম্পলি লিখতে পারবো না? কারণ এটা মেন তোমার ফাইনাইট ভার্বেই আছে। তাহলে এক নম্বর, মানে নম্বর না দিলে হবে, আই নর্মালি এট উইথ মাই মাদার, এটা একটা বাক্য পেয়ে গেলাম, আমি সাধারণত মায়ের সঙ্গে খাই। দ্বিতীয় যেখানে নন ফাইনাইট ভার্ব আছে, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অর্থাৎ রান্নাঘরের মেঝেতে বসে খাই। বোঝা গেল? তার মানে কি? কে বসে?
আমিই বসি, তাহলে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে বুদ্ধি করে নিয়ে আসতে হবে। এই কাজটা কে করছে? সিটিংটা কে করছে? আই। তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনাইট আছে, এট। তাহলে তোমাকেও কেন করতে হবে আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। বোঝা গেল? এইটা এক্সাম্পল দিলাম সিম্পল সেন্টেন্সের, এটা সিম্পল, এটা একদম সিম্পল সেন্টেন্সের। এই বাক্যটা কিসে আছে? সিম্পল সেন্টেন্সে আছে, কোনো ক্লজ নাই, দুটো ভার্ব আছে, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সকে ভাঙতে দিয়েছে, আবার দুটো সিম্পল সেন্টেন্স আমি পেলাম। বোঝা গেল? 1 নম্বর আই নর্মালি এট উইথ মাই মাদার, এটা একটা সিম্পল সেন্টেন্স, ভাঙলাম। এরপর আর ভাঙার জায়গা আছে? নাই। আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, দ্বিতীয় বাক্য তৈরি হলো, দুটো সিম্পল সেন্টেন্স আমি পেলাম। জয়নিং কমপ্লিট, এই সরি স্প্লিটিং কমপ্লিট। নেক্সট এবার একটা এক্সাম্পল আমি দিয়েছি, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে তখন আমি কি করব? একই রকম পদ্ধতি, মনোযোগ করো, চলে যাও। যখন কমপ্লেক্সে জয়েন করেছি, ক্লজটা সম্পর্কে আমরা জেনেছি, তাই না? মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে আবার 3টে ভাগে ভাগ করা হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। যখন যে সাবঅর্ডিনেট ক্লজটা যে পার্টস অফ স্পিচের কাজ করে তখন তাকে নামকরণ সেইভাবে দেওয়া হয়। অর্থাৎ নাউন ক্লজ নাউন হিসেবে ব্যবহার হলে নাউন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজটা, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব হিসেবে হলে অ্যাডভার্ব ক্লজ, তাই তো? এইগুলোকে ব্যবহার করে আমরা আগে দুটো সেন্টেন্সকে জয়েন করেছি। বোঝা গেল? এবার সেই জয়েনিংটাই করা থাকবে, এবার আমাকে বুঝতে হবে, আমাকে ফিরতে হবে আগের জায়গায়। তাহলে হোয়েন সি কেম টু মাই উইন্ডো, এটা একটা অংশ, ক্লজ। সি স্টপস, সে থামলো। তাহলে এখানে যে সি স্টপড, এই সি স্টপটা প্রিন্সিপাল ক্লজ, তাই তো? সি স্টপড, সে থামলো, প্রিন্সিপাল ক্লজ। আর এখানে এটা হচ্ছে হোয়েন সি কেম টু মাই উইন্ডো, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজে একটা লিঙ্কার আছে, হোয়েন। প্রথমত এই লিঙ্কারকে তাড়াতে হবে, যখন আমি ব্রেকিং করব তখন লিঙ্কার রাখা যাবে না। বোঝা গেল? তাহলে এখানে একটা বাক্য পাচ্ছি, সি কেম টু মাই উইন্ডো। এই দুটো ঘটনা, কেম আর হচ্ছে স্টপড, এই দুটোর মধ্যে কোনটা আগে? আগে আসলো না আগে থামলো? আগে আসলো। তাহলে এই বাক্যটা একটা আগে করবো। তাহলে সি কেম টু মাই উইন্ডো, হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স। সি স্টপড, সে থামলো। বোঝা গেল? আর কিচ্ছু নাই এর মধ্যে, স্পিডিং এর মধ্যে, একেবারে ইজি। কমপ্লেক্স, কম্পাউন্ড আর সিম্পল যাই থাকুক না কেন, তোমাকে সিম্পলে ভাঙতে হবে, এবং তার মধ্যে কোনো ক্লজ রাখা যাবে না। বোঝা গেল? কোনো লিঙ্কার রাখা যাবে না, কারণ আমরা যখন জয়েন করেছি লিঙ্কার ছিল না, আমরা নিয়ে এসেছি, তাই ওটাকে বাদ দিতে হবে। বোঝা গেছে? তবুও সিম্পল সেন্টেন্সের কিছু মনে রাখার বিষয়, সেগুলো আলোচনা না করলেই নয়, সেটা করতে হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স যখন আমরা করেছি তখন কিছু সূত্র ফলো করেছি, করিনি? দুটো বাক্যকে যখন জয়েন করেছি তখন কিছু সূত্র ফলো করেছি, যেমন ধরো পার্টিসিপল, ইনফিনিটিভ, তাই না? জির্যান্ট মানে প্রিপোজিশন বিফোর এ জির্যান্ট অর নাউন, তারপরে তোমার নমিনেটিভ অ্যাবসলিউট, সূর্য উঠলে আমরা হাঁটতে যাব, নমিনেটিভ অ্যাবসলিউট, দুটো সাবজেক্ট আলাদা, মনে পড়ছে? এই সমস্তগুলো একটু একটু মনে রাখতে হবে। যেমন প্রথম পয়েন্ট এখানে আমি করেছি, সেটা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ ইনটু এ সেন্টেন্স। দেখা গেল একটা বাক্য দিল, সেখানে তুমি দুটো ভার্ব পেলে না, ফাইনাইট, এই আগে যেটা এক্সাম্পল দিলাম সিম্পল সেন্টেন্সের, সেখানে দুটো ভার্ব আছে, একটা ফাইনাইট আছে, একটা নন ফাইনাইট আছে। এমন একটা বাক্য দিল যে বাক্যটায় একটাই ভার্ব পড়ে আছে, অথচ তোমাকে দিচ্ছে স্প্লিটিং, তখন কি করবে? যেমন ধরো, সি লস্ট হার কস্টলি রিং, নাকি? হ্যাঁ, রিং। সি লস্ট হার কস্টলি রিং, এই যে রিংটা, এটা তো নাউন, এবং এই বাক্যটা আই লস্ট হার কস্টলি রিং, সি লস্ট হার কস্টলি রিংস, অর্থাৎ সে তার দামি
আংটিটাকে হারালো। বোঝা গেল? এখানে ভার্ব কটা ভার্ব? একটা ভার্ব। তাহলে একটা ভার্ব আছে, আবার স্প্লিটিং করতে দিল, তাহলে নিশ্চয়ই এটাকে দুটো সেন্টেন্স করা যাবে বলে দিয়েছে। অর্থাৎ আমরা যখন সিম্পল সেন্টেন্স তৈরি করি তখন একটা সূত্র ছিল যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে, মনে পড়ছে? অ্যাডজেক্টিভ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করা যায়, সেইটাই তোমাকে ঘুরিয়ে আসছে। এখানে কি অ্যাডজেক্টিভ? ওখানে তোমাকে জয়েনিং করার সময় তোমাকে নিজে অ্যাডজেক্টিভ বানাতে হয়েছে, আর এখানে বানানো আছে, তোমাকে চিনতে হবে শুধু। এইটা রিংটা হচ্ছে কি নাউন, রিংটা নাউন। কস্টলি রিং মানে দামি আংটি, তাহলে কাকে মডিফাই করছে? রিংকে মডিফাই করছে। আর আমরা জানি নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে চিনতে হবে, চিনে নিলে এবার তুমি নিজে বাক্য বানাও, দুটো বাক্য। সি লস্ট হার রিং। কি হারিয়েছিল? রিং। এবার আমি অ্যাডজেক্টিভটা বলবো, ইট ওয়াজ। রিংটা সি হবে নাকি? ইট ওয়াজ কস্টলি। বলো। তাহলে এখানে আমি একটা সিম্পল সেন্টেন্স পেলাম, এই একটা সিম্পল সেন্টেন্স পেয়ে গেলাম। বোঝা গেল? কারণ এই ওয়াজটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, আর এখানে লসটাও হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। বোঝা গেছে? নেক্সট, আবার কখনো কখনো দেখবে যে অ্যাডজেক্টিভ নাই, অন্য কিছু আছে। এখানে হেডিং দেওয়া আছে, এখানে অ্যাডভার্ব ইনটু এ সেন্টেন্স, মানে অ্যাডভার্বটাকে খুঁজতে হবে, করে সেন্টেন্সের মধ্যে ভরতে হবে। বোঝা গেল? এখানে যেমন অ্যাডজেক্টিভটাকে খুঁজলে সেন্টেন্সের মধ্যে পরিণত করলে, এখানে অনেক সময় দেখবে যে অ্যাডভার্ব আছে। যেমন ধরো, আই ফলোড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুললি। আমি তার ইনস্ট্রাকশনটা পালন করলাম, ফলো করলাম, অনুসরণ করলাম, তাই তো? কেয়ারফুলি, যত্ন সহকারে। এই যে যত্ন সহকারে, এই যে ওয়ার্ডটা কোন পার্টস স্পিচ? অ্যাডভার্ব। কারণ এটা ইনস্ট্রাকশনকে মডিফাই করছে না, কাকে মডিফাই করছে? এ মডিফাই করছে ফলোডকে। আমি অনুসরণ করলাম তার নির্দেশ, কেয়ারফুলি, যত্ন সহকারে। কেমনভাবে অনুসরণ করলাম? যত্ন সহকারে। তাহলে এই যে যত্ন সহকারে, এর কার গুরুত্ব বাড়াচ্ছে? ভার্বের। কার কোয়ালিটি বাড়াচ্ছে? ভার্বের। মানে আমি ফলো করলাম, কিভাবে ফলো করলাম? যত্ন সহকারে। মনে পড়ছে? দৌড়ায়, জোরে দৌড়ায়, আমি যখন ওখানে শিখিয়েছিলাম ফার্স্ট। তেমনই এখানে ফলোকে মডিফাই করছে কেয়ারফুলি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটাকে আমি একটা সেন্টেন্সে পরিণত করব। বোঝা গেল? তাহলে আই ফলোড দ্য ইনস্ট্রাকশন, এটা প্রথম বাক্য। আই ফলোড দ্য ইনস্ট্রাকশন, আমি তার নির্দেশ পালন করলাম। বোঝা গেল? এবার কেমনভাবে পালন করলাম? এত যত্ন সহকারে। আই কে করলো? কে করেছিল? আমি। তাহলে সাবজেক্ট আমি নিয়ে আসতে পারি আই। ঠিক আছে, কি করেছিলাম? ফলোড কেয়ারফুলি। আই ফলোড ইট। কোনটা এখানে? ইটটা। আমি তো তাকে ফলো করি না, ইনস্ট্রাকশনকে ফলো করেছি, তার মানে ইট। তাহলে আই ফলোড ইট কেয়ারফুলি। বোঝা গেল? আমি এটা ফলো করলাম, অনুসরণ করলাম খুব যত্ন সহকারে। তাহলে এই একটা বাক্য পেলাম, এই একটা বাক্য আমি পেয়ে গেলাম। ওকে, নেক্সট। এইবার মনে করো তোমরা যখন সিম্পল সেন্টেন্স করেছো তখন নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করেছিলা, মনে আছে? আজকে একটা দিয়েছিলাম করতে তোমাদেরকে, একটা জয়নিং করতে দিয়েছিলাম, যেখানে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে, তাই তো? মানে একটা নাউন থাকবে, কমা দিয়ে আবার সেই নাউনই বসাতে হবে। বোঝা গেছে? দার্জিলিং দ্য কুইন অফ হিল ইজ এ বিউটিফুল প্লেস। মনে পড়ছে? আজকে তুই ব্যবহার করেছিস, ভেরি গুড। তাহলে এই যে নাউন ইন অ্যাপোজিশন যখন আমরা দেখব, তখন সেটাকেও আমরা দুটো বাক্যে পরিণত করতে পারব। যেমন ধরো, রবীন্দ্রনাথ, এটা নাউন তো, কমা দিয়ে আছে এ গ্রেট পোয়েট, একজন মহান কবি। তাহলে এ গ্রেট পোয়েট, এটাও তো নাউন, তাই না? তাহলে রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট, কমা দিয়ে এরকম ব্যবহার করা হয়,
ওন দ্য নোবেল প্রাইজ, ওন দ্য নোবেল প্রাইজ, তার মানে কি রবীন্দ্রনাথ ওন দ্য নোবেল প্রাইজ, এইটা হচ্ছে বাক্যের মূল অংশ। এটা সাবজেক্ট, এটা ভার্ব, দ্য নোবেল প্রাইজ এখানটায় অবজেক্ট। বোঝা গেল? মাঝে ওই রবীন্দ্রনাথ নাউনটাকে কমা দেওয়ার পরে আবার নাউনের মাধ্যমে ওকে মডিফাই করা হচ্ছে। এই যে দ্য এ গ্রেট পোয়েট, কাকে বোঝানো হচ্ছে? রবীন্দ্রনাথকেই বোঝানো হচ্ছে। এইটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। ঠিক আছে? এই নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে জয়নিং করা হয়। যেমন আজকে কি বাক্য দিয়েছিলাম? দেউলি এ স্মল স্টেশন, দেউলি কমা এ স্মল স্টেশন, তারপরে ভার্ব এসছে, তাই তো? বেশ, তাহলে এখানে যখন আমি জয়নিং স্প্লিটিং করব, তাহলে কি করব? তাতে এই অংশটাকে আমি কাজে লাগাবো, একটা বাক্যে পরিণত করব। ঠিক আছে? আর তাহলে রবীন্দ্রনাথ 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 ইজ এ গ্রেট পোয়েট, একটা বাক্য। তিনি জিতেছিলেন নোবেল প্রাইজ। তাহলে এবার কি করব? হি ওন দ্য নোবেল প্রাইজ। ওকে, আচ্ছা রবীন্দ্রনাথ, আচ্ছা পাস্ট টেন্স, তাহলে এটা হবে ওয়াজ। তো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ একজন মহান কবি ছিলেন, তিনি নোবেল প্রাইজ জিতেছেন। বোঝা গেল? তাহলে এই বাক্যটা স্প্লিটিং হয়ে গেল। আবার এই স্প্লিটিংটা তোমরা যদি জয়নিং করতে দেয়, তখন কি ব্যবহার করতে হবে? নমিনেটিভ অ্যাবসলিউট, এইটা করতে হবে। বোঝা গেল? এবার আসছে ইনফিনিটিভ। আমরা যখন সিম্পল সেন্টেন্স, এগুলো যা আলোচনা হচ্ছে সব সিম্পল সেন্টেন্সের, ঠিক আছে? কারণ সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং করাটাই কঠিন, আবার সিম্পল সেন্টেন্সের জয়নিং করাটাই কঠিন। কঠিন বলতে কি, মানে বোঝার দরকার আছে, নাহলে হবে না। তাহলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ইনটু এ ফাইনাইট ভার্ব, অর্থাৎ আমরা যখন জয়নিং করেছি দেখবা ইনফিনিটিভ দিয়ে জয়েন, তুই হেল্প করছিস না, মনোসংযোগ নাই তো। ইনফিনিটিভটা হচ্ছে যখন আমরা জয়নিং করেছি, ইনফিনিটিভ দিয়ে জয়েন করেছি। তাহলে যখন দেখবে এরকম ইনফিনিটিভ প্রয়োগ আছে, সেই ইনফিনিটিভটাকে একটা বাক্যে পরিণত করব। যেমন ধরো, আই হ্যাভ এ প্রমিস টু কিপ, আমার একটা প্রমিস আছে রাখার, তাই তো? তাহলে এই যে টু কিপ, এটা কি ইনফিনিটিভ, তাই তো? টু প্লাস V1, এটাকে হচ্ছে ইনফিনিটিভ বলে। টু এর পরে সবসময় V1 ব্যবহার হয়। এটা ব্যবহার করে আমরা জয়নিং করেছি। তেমনই এটা যখন দেখবো তখন স্প্লিটিং করবো, এটাকে বাক্যে ব্যবহার করে। বোঝা গেল? যেমন ধরো, আই, আসল বাক্য কি? আই হ্যাভ এ প্রমিস, আই হ্যাভ এ প্রমিস, একটা বাক্য হয়ে গেল। হ্যাঁ, এবার টু কিপ, রাখার, টু কিপ রাখলে হবে? রাখা যাবে না, আমার একটা প্রমিস আছে, তাই তো? তাহলে এবার কে করবে রক্ষাটা? কে করবে? কিপ করবে কে? আমি। তাহলে আই মাস্ট, আমি অবশ্যই। টু কিপ মানে কি? এর মধ্যে জোর থাকছে, তাই না? তাহলে আই মাস্ট কিপ, আমি অবশ্যই এটা রাখবো। ইট আসছে, এই ইট মানে হচ্ছে প্রমিস। বোঝা গেল? তাহলে যখন তোমরা ভাববে স্প্লিটিং করব, তখন এইভাবে ভেবে নেবে। এখানে যেমন আই হ্যাভ এ প্রমিস, এটা হচ্ছে তোমার ফাইনাইট ক্লজ। যদি ক্লজ হিসেবে যদি ধরি, তাহলে ফাইনাইট ক্লজ, মানে এর ফাইনাইট ভার্ব আছে। আর এইটুকু হচ্ছে নন ফাইনাইট ক্লজ, মানে হচ্ছে নন ফাইনাইট ক্লজ, কারণ এটা নন ফাইনাইট হিসেবেই ব্যবহার আছে। টু কিপ পার্টিসিপল জিরান্ট আর ইনফিনিটিভকে একত্রিতভাবে নন ফাইনাইট ভার্ব বলে, যাদেরকে টেন্স অনুযায়ী, যাদের কোনো চেঞ্জ হয় না, নাম্বার পার্সন অনুযায়ী যাদের গঠনের কোনো চেঞ্জ হয় না, তাই তো? তাহলে সেইটাকে চিনতে পারলে পরের বাক্যটা আমি করতে পারবো। বোঝা গেল? গল্প শেষ। ও আর এবার আসবে, আসবে কমপ্লেক্স আসবে। ও এটা এখনো আছে, সব শেষ হয়নি। ভার্ব আইএনজি ইনটু এ ফাইনাইট ভার্ব, অর্থাৎ পার্টিসিপল করেছো না তোমরা? পার্টিসিপল করেছো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখানে প্রেজেন্ট পার্টিসিপল দেখানো হয়েছে। দেখো, বিং টায়ার্ড, অর্থাৎ ক্লান্ত হইয়া, এই যে বি ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি, তাই তো? ক্লান্ত হইয়া হি ফেল অ্যাসলিপ,
সে ঘুমিয়ে পড়লো। তাহলে হি ফেল অ্যাসলিপ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা ফাইনাইট ক্লজ, এইটুকুকে বলবো ফাইনাইট ক্লজ। আর এখান থেকে এইটুকু হচ্ছে নন ফাইনাইট ক্লজ, কারণ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যটা তো আমি পেরেই যাব, তাহলে এই অংশটাকে আমাকে বাক্য বানাতে হবে। বোঝা গেল? বিইং টায়ার্ড, ক্লান্ত হইয়া, আই ফেল্ট অ্যাসলিপ। ঠিক আছে, তাহলে ক্লান্ত আগে হলাম না ঘুমালাম আগে বলো? ক্লান্ত হলাম। তাহলে কে করেছে? সাবজেক্ট কে? হি। তাহলে হি হলো সাবজেক্ট। টায়ার্ড মানে ক্লান্ত হইয়া মানে কি ওয়াজ, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। হয়ে গেল। দ্বিতীয় বাক্য হচ্ছে হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়লো। বোঝা গেল? আইএনজি যুক্ত ভার্বের সঙ্গে হয়ে গেল। এবার আমি বলছিলাম নমিনেটিভ অ্যাবসলিউট, ওটাও চিনতে হবে। নমিনেটিভ অ্যাবসলিউট কি ছিল? হ্যাভিং প্লাস ভি3 বা বিং প্লাস ভি3, অর্থাৎ সাবজেক্ট যদি আলাদা হয়, এখানে কি সাবজেক্ট কি একই সাবজেক্ট, হি ও সাবজেক্ট, এখানেও হি সাবজেক্ট। যখন দুটো সাবজেক্ট এক হয় তখন আমরা পার্টিসিপল ব্যবহার করি, কিন্তু দুটো সাবজেক্ট যদি আলাদা হয় তখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করি। এটা জয়েনিং এর সময় শিখেছি, সেটাই এবার তোমাকে দিয়েছে বাক্যে। এবার তোমাকে স্প্লিট করতে হবে। দ্য মুন এটা সাবজেক্ট, হ্যাভিং অ্যাপিয়ার্ড অর্থাৎ দেখা গেলে, দে ব্রোক দেয়ার ফাস্ট অর্থাৎ তাদের বিরতি না, তোমার কি বলে উপবাস, ফাস্ট মানে উপবাস। তাহলে তারা তাদের উপবাসটাকে ভাঙলো। তাহলে দে ব্রোক দেয়ার ফাস্ট, এটা হচ্ছে তোমার ফাইনাইট ক্লজ, তার কারণ এখানে ব্রোক আছে, এটা ফাইনাইট ভার্ব। আর দ্য মুন হ্যাভিং অ্যাপিয়ার্ড এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই তো? এবং নমিনেটিভ অ্যাবসলিউটটা আছে কারণ এর সাবজেক্টটা আছে, আগে আছে, পরে এটা বসেছে, তারপরে বাকি অংশটা বসেছে। তাহলে এইটা তো আমি বাক্য বানাতে পারবোই। দে ব্রোক দেয়ার ফাস্ট এটা আমি বাক্য বানাতে পারবো। তাহলে এইটাকে আমাকে বাক্য বানাতে হবে। এবার বলো দে ব্রোক দেয়ার ফাস্ট, তারা তাদের উপবাসটাকে ভাঙলো, এটা আগে ঘটলো না? হ্যাভিং অ্যাপিয়ার্ড সূর্য আগে উঠলো, এই সূর্য না চাঁদ আগে উঠলো। তাহলে কি করবো? সাবজেক্ট হচ্ছে কি দা মুন অ্যাপিয়ার্ড, চাঁদ উঠলো বা দৃশ্য হলো। প্রথম বাক্য দে ব্রোক দেয়ার ফার্স্ট। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট দ্য মুন আর এইটার সাবজেক্ট হচ্ছে দে, ফলে অ্যাপিয়ারিংটা ব্যবহার করা গেল না। বোঝা গেল? যদি সাবজেক্ট আলাদা হয় তাহলে আমি পার্টিসিপল করতে পারবো না, মানে অ্যাপিয়ারিং দ্য মুন দে ব্রোক ইনটু দ্য ফার্স্ট হবে না। বোঝা গেল? এক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউটটা ব্যবহার হবে। নেক্সট আমরা করেছি সিম্পল সেন্টেন্স সময় প্রিপোজিশন বিফোরে নাউন অর জিরান্ট, তাই তো ব্যবহার করি। তাহলে সেই রকমও যদি থাকে তাহলে সেটাকেও আমাকে স্প্লিটিং করতে হবে। যেমন ধরো আফটার, এটা কি প্রিপোজিশন, গেটিং গেট থেকে এসছে, গেটের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং নাউনের কাজ করছে, তাই এটা জিরান্ট। ঠিক আছে? তাহলে আফটার গেটিং এ প্রমোশন অর্থাৎ প্রমোশন পাওয়ার পর মুকেশেস অ্যাটিটিউড চেঞ্জড, মুকেশের মনোভাবটা পরিবর্তিত হয়ে গেল, তাই তো? তাহলে মুকেশের অ্যাটিটিউড চেঞ্জড এটা হচ্ছে ফাইনাইট ক্লজ, ফাইনাইট ভার্ব আছে, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা নন ফাইনাইট ক্লজ। তাহলে ফাইনাইট ক্লজটাকে আমি সিম্পলি বাক্য করতে পারবো, এটাকে আমাকে ভাবতে হবে। তাহলে ঘটনা কোনটা আগে ঘটলো? প্রমোশন আগে হলো না চেঞ্জ হলো? আগে প্রমোশন হলো। কার প্রমোশন হলো? মুকেশের হলো। আচ্ছা, তাহলে মুকেশ সাবজেক্ট, মুকেশ হলো কি পেল? প্রমোশন পেল, গট এ প্রমোশন। মুকেশ একখানা প্রমোশন পেল। তারপরে কি হলো না, তো তার মনোভাব চেঞ্জ হয়ে গেল। তারপরে মুকেশের করবো না হিজ করবো? হিজ করবো। হিজ অ্যাটিটিউড চেঞ্জড, তার মনোভাব চেঞ্জ হয়ে গেল। এই একটা সিম্পল সেন্টেন্স,
বোঝা গেল? নেক্সট এবার আসবো, তাহলে সিম্পল সেন্টেন্সটা অনেকগুলো ফর্মুলা, কারণ আমরা যখন সিম্পল করেছি তখন অনেকগুলো ফর্মুলা পেয়েছি। এবার আছে কমপ্লেক্স। কমপ্লেক্সের ফর্মুলা জয়েনিং এর সময় অনেক ছিল, কিন্তু এখানে ভেরি ইজি, কারণ এখানে শুধু ক্লজটাকে চিনলেই হবে। তাহলে ক্লজ ইনটু এ সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্সে কি করব? দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস দ্যাট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড, তাই তো? এটা হচ্ছে সেই জায়গাটা যেটা আমাকে আমার শৈশব মনে করিয়ে দেয়। এখানে লিঙ্কারকে দ্যাট, তার আগে কি আছে? প্লেস, মানে একটা নাউন। এই দ্যাট রিমাইন্ডস এটা কাকে মডিফাই করছে? প্লেসকে। তাহলে এটা কি ক্লজে আছে? অ্যাডজেক্টিভ ক্লজে আছে, ঠিক আছে? নাউনকে মডিফাই করছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে আছে। তাহলে যখন ক্লজ থাকবে তখন তোমাকে করতে হবে কি? ক্লজটাকে একটু চিনে নিতে হবে। তাহলে দিস ইজ দ্য প্লেস দ্যাট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড, এটা হচ্ছে সেই জায়গাটা যেটা আমাকে আমার শৈশব সম্পর্কে মনে করিয়ে দেয়। তাহলে প্রথম বাক্য দিস ইজ দ্য প্লেস, তাই না? এটা কি? দিস ইজ দ্য প্লেসটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, এটা কি প্রিন্সিপাল ক্লজ? আর এখান থেকে এটা বাকিটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। তাই প্রিন্সিপাল ক্লজকে আমি সিম্পলি একটা বাক্য করতে পারবো, তাই তো? ফাইনাইট ভার্ব আছে। তাহলে দিস ইজ দ্য প্লেস, এটা একটা জায়গা, দিস ইজ দ্য প্লেস, ঠিক আছে? এবার দ্যাট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড, মানে এইটা, এই প্লেসটাই আমাকে করে। তাহলে সাবজেক্ট আমি এটাকেই বানাবো, তাহলে ইট করব। আবার তো প্লেস করব না, করব ইট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ড, হয়ে গেল। তাহলে সিম্পল আগে আলোচনা করলাম, তারপরে কমপ্লেক্স খুব ভেরি ইজি, শুধু সাবঅর্ডিনেট ক্লজটাকে চিনবে তাহলেই হবে। মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজটা এমনিতেই একটা বাক্য, তাই তো? আর সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাকে ভাবতে হবে, লিঙ্কারটাকে তুলে দিয়ে ভাবতে হবে কি করব, বোঝা গেল? আর থাকলো তোমার কনজাংশন ইনটু এ সেন্টেন্স, মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড লাস্ট যেটা করেছি এটা তো আরও ভেরি ইজি, কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুটো যে অংশ থাকে দুটোই প্রিন্সিপাল ক্লজ, তাই না? আর মাঝে হচ্ছে সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট লিঙ্কার, মানে কোঅর্ডিনেট কনজাংশন, এই যে বাট, এইটাকে বাদ দিতে হবে। তাহলে লীলা লাইকস টু ড্যান্স বাট হার সিস্টার ডাজ নট, কিন্তু তার বোনের এটা পছন্দ হয় না, তাই তো? দুটো বাক্য পেলাম, এবং এটাকে বাট দিয়ে যুক্ত করে এটা কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে। যখন এটাকে সিম্পল সেন্টেন্স করবো তুললে হবে না বাবা, একটু ভাবতেও হবে। এখানে দেখো লীলা লাইকস টু ড্যান্স, এটা হচ্ছে একটা বাক্য, এটাও একটা বাক্য, কিন্তু এটা দেখো হিজ সিস্টার ডাজ নট, মেন ভার্বটা দেওয়া নাই, কারণ এখানে মেন ভার্ব কোনটা? লাইক। এই লাইকটাকে কমন নিয়ে নেওয়া হয়েছে, যেমন অঙ্কে তোমরা কমন করেছো, কারণ এখানে উজ্জ আছে কিন্তু উজ্জ। তাহলে এটা আমি প্রথম পেয়ে গেলাম, লীলা লাইকস টু ডান্স, একটা বাক্য। বাটটা রাখি নাকি? রাখবো না, ঠিক আছে। তাহলে লীলা লাইকস টু ডান্স হলো। পরের বাক্যটা আছে হার সিস্টার ডাজ নট, তাহলে এখানে তুমি কি হার সিস্টার ডাজ নট করে ছেড়ে দেবা? হার সিস্টার ডাজ নট বলে ব্যাস হয়ে গেল, বাট তুলে দিয়েছি তো, বাট তুলে দিয়েছি। তাহলে সিম্পল সেন্টেন্স কি বলে, স্পিডিং হয়ে গেল? হয়নি, কারণ হার সিস্টার ডাজ নট এখানে কি হচ্ছে? লাইক টু ডান্স, এটা একই বলে কমন হলে এটা অপশনটাকে উজ্জ রাখা যায়। কখনো কখনো দেখবে যে এখানে ভার্ব আছে আর এখানে শুধু এখানে সাবজেক্ট ভার্ব আছে, এখানে আবার দেখতে পাবো অনেক সময় যে তার সাবজেক্ট নাই ভার্বটা আছে, বোঝা গেল? কারণ সাবজেক্টটা একই। কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব যদি একই হয় তাহলে পরের অংশে না দিলেও হয়, বোঝা গেল? আই লাইক সুইট অ্যান্ড আই লাইক সুইট, আমি মিষ্টি পছন্দ করি, অ্যান্ড আর কি পছন্দ করিস? আর সামথিং অ্যানাদার ফুড, ঠিক আছে? ও ক্ষেত্রে আর দরকার নাই, বাকি সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে কি হতো? হার সিস্টার ডাজ নট, ওই ভার্বটাকে আমাকে নিয়ে আসতে হবে, ডাজ নট লাইক ইট, ঠিক আছে? লাইক টু ডান্স তুমি করতেও পারো, লীলা লাইকস টু ডান্স, হার সিস্টার ডাজ নট লাইক ইট বা লাইক টু ডান্স, ঠিক আছে?
বুঝতে পেরেছো? হয়ে গেল। কটা বাজে? কনসেন্ট্রেশন তোমাদের এত হয়ে গেল। এবার দুটো এক্সাম্পল, সব শিক্ষা হয়ে গেল, হ্যাঁ কমপ্লিট। এবার দুটো এক্সাম্পল আমি দিয়েছি তোমাদের সিলেবাস থেকে, তোমরা বলবে অ্যান্সারটা কি হবে। When I was at college, I used to spend my summer vacation. I used to spend my summer vacation in Dehra at my grandmother's place. বোঝা গেল? মানে বুঝতে পেরেছো? অর্থাৎ যখন আমি কলেজে ছিলাম, I used to spend my summer vacation in Dehra. আমি আমার সামার ভ্যাকেশনটা দেহারাতে কাটাতাম। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, কোথায়? আমার ঠাকুমার বাড়িতে। কি করবে বলো? আই করি আই ওয়াজ অ্যাট কলেজ, তারপরে ফুল স্টপ। তারপরে লাইনে কি আছে স্যার? I used to spend my summer vacation in Dehra. হ্যাঁ স্যার এটা। I used to spend my summer vacation in Dehra. বলো, তারপরে বলো। At my grandmother's place. তাই তো? এটা কিছু করা যাবে না, কমা দিয়ে এটা করা আছে অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। তা আমার ঠাকুমার বাড়িতে কি করি আমি? তাই না? তাহলে তুমি এটা করতে পারো না? এটা কিছু করা যাবে কি? হ্যাঁ স্যার, কি করা যাবে? I was at college, তাই তো নাকি? হ্যাঁ। I used to spend my summer vacations in Dehra. I spent my summer vacation at my grandmother's place. তাহলে আই করতে পারো তুমি এটা, যেহেতু অপশন সুযোগ আছে। আই ইউজ টু স্পেন্ড দিস ভ্যাকেশন, সামার ভ্যাকেশন বলতে দিস ভ্যাকেশনস কোথায়? অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস। তিনটে বাক্য হয়ে গেল এখানটায়, বোঝা গেল? ঠিক আছে, দুটো বললেও ভুল হবে না যদি করো না পারো। নেক্সট, আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। মে মাসে যেতে আমার জুলাই মাসে চলে আসতাম। কম্পাউন্ড সেন্টেন্স আছে, কি করবে? বলো 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 বলো। তো আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, একখানা হলো। তারপরে আই নেট আছে স্যার। রিটার্ন লেট ইন মে, জুলাই আছে। হলো, তুমি বললে। আর কেউ? আর কেউ? I would leave the planes in early in May and return late in July. কি করবো? I was returned, তার মানে একটু আগে যেটা বললাম তোমাদের কানে ঢোকেনি, সবাই মনোসংযোগ তো অন্যদিকে দিয়ে দিচ্ছে, তাহলে কী করে হবে? তোমাদেরকে একটু আগে এটা বোঝানোর সময় বললাম যে এই যে কম্পাউন্ড সেন্টেন্স আমি বললাম যে সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, পরেরটায় সাবজেক্ট এবং ভার্ব উজ্জ থাকলেও কোনো অসুবিধা নেই। তো সেটাই তো এখানে করা আছে। এখানে কি আছে? কি আছে এখানটায়? অ্যান্ড রিটার্ন, ভার্ব দিয়ে দিছে। সাবজেক্ট আছে? সাবজেক্ট আছে, সাবজেক্টে উজ্জ আছে। অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারিটা উজ্জ আছে। কেন আছে? কারণ সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা এখানে কমন। তাই এখানে ওয়াচ করলে হবে। পরের বাক্যটায় 0 রসগোল্লা খেলবা। কম্পাউন্ড সেন্টেন্সে পরের অংশটা খুব ইম্পর্টেন্ট।
অত সোজা জিনিস নয়, কম্পাউন্ড মানে অ্যান্ড তুলে দিলাম হয়ে গেল। পরেরটা তোমাকে ভাবতে হবে যে এখানে সাবজেক্ট নেই এবং অক্সিলারিটা এখানে উড আছে, এই উডটা এখানে পরের বার না লিখলেও হয়, বোঝা গেছে? সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব যদি সেম থাকে এই লিঙ্কারের পরে, অ্যান্ড বাট সামথিং যাই থাক না কেন, তারপরে যদি সেম থাকে তাহলে সেটাকে উজ্জ রাখা যায়, মানে সেটাকে আর ব্যবহার না করলেও হয়, ব্যবহার করে না সাধারণত, ঠিক আছে? কিন্তু করলেও ভুল নয়। আই উড লিভ দ্য প্লেনস আর্লি ইন মে অ্যান্ড আই উড রিটার্ন লেট ইন জুলাই, এটা হচ্ছে মেন। কিন্তু লেখার সময় তোমাকে আই আর উডটা উজ্জ থাকে, করতে হয়, এটা নিয়ম। তাহলে তুমি যখন স্প্লিট করবে তখন উজ্জ রাখলে হবে না অন্য কোনো অক্সিলারি নিয়ে আসলে হবে? হবে না, কারণ এখানে উডটা আছে অক্সিলারি, তাই না? উডটা অক্সিলারি আছে এখানটাই, মানে মোডাল, তাহলে এখানে উডটাই আসবে, উড। আই উড ভার্ব কি আছে? রিটার্ন, রিটার্ন লেট ইন জুলাই। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো মাথায় না রাখলে বলে বুঝতে পেরেছ?